ঘটনা ঘটেছে প্রদেশ সর্বভারতীয় কংগ্রেসের কার্যালয়ে। বন্দে মাতরম যখন সম্পূর্ণ আইন সিদ্ধভাবে সম্পূর্ণ বন্দে মাতরম সঙ্গীত পরিবেশনের কথা, ঠিক তখন মল্লিকার্জুন খার্গে, শ্রীমতী সোনিয়া গান্ধী চাঞ্চল্য, উত্তেজনা এবং রাহুল গান্ধীর শরীরী ভাষা, তার বিরক্তি আজকে সারা ভারতবর্ষের মানুষের সামনে এসেছে। আজকে আমাদের রাজনীতি যাদের ঘিরে আবর্তিত হচ্ছে, তৃণমূল কংগ্রেস রীতে না মৃতে নিয়ে চর্চা চলতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে উচ্ছিষ্ট অংশটুকু এখনো বেঁচে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তারাও কিন্তু কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছিল। ভারতবর্ষের বহু রাজনৈতিক দল আছেন যাদের জন্ম হয়েছে কংগ্রেসের গর্ভ থেকে, কারণ কংগ্রেস স্বাধীনতা আন্দোলনের মঞ্চকে একটা রাজনৈতিক মঞ্চে রূপান্তরিত করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় চলে যায়। দুর্নীতি আর কংগ্রেস ছিল সম্পূর্ণ সমার্থক শব্দ। 1932 সালে গান্ধীজি কংগ্রেসকে ভেঙে দিতে চেয়েছিলেন, কারণ দুর্নীতি বিভিন্ন স্থানীয় স্তরের নির্বাচনে যে পর্যায়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ ভারতবর্ষের যে কোনো রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল। এখানে রাজনীতি হওয়ার কারণে বা এখানে তৎকালীন মানুষের মেধার কারণে যে বন্দে মাতরমকে কেন্দ্র করে আজকেও আমরা বিকাল 4টে থেকে 7টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে অবস্থান করছি এবং সারা দেশব্যাপী এর প্রতিবাদ জানানো হচ্ছে। এ সম্পর্কে প্রত্যেকের একটা সম্যক ধারণা থাকা দরকার। বন্দে মাতরম গান রচনা করবার পর বঙ্কিমচন্দ্রকে তার একজন ঘনিষ্ঠ বন্ধু বলেছিলেন যে কি এমন গানটা লিখলে যেটা বাংলা আর সংস্কৃত দিয়ে লেখা। সেই গানটা নাকি তার পছন্দ হয়। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র একটু অসন্তুষ্ট হয়েছিলেন। পরবর্তীকালে যদু ভট্ট এর সুর দেন। আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্রের গানটি পরবর্তীকালে প্রস্তাবিত করে দেওয়া হয়। রবীন্দ্রনাথ প্রথম দুটি পংক্তি কংগ্রেসের অধিবেশনে 1913 সালে মানুষের সামনে গিয়েছিলেন, কিন্তু সূচনা সেখান থেকে নয়। এই পশ্চিমবঙ্গের মাটিতে কংগ্রেসের অধিবেশন হয় 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে যখন কংগ্রেসের অধিবেশন হচ্ছে, তখন আলোচনার এজেন্ডায় কোথাও পাঞ্জাবের নাম ছিল না। রাঘবচারিয়া দৃষ্টি আকর্ষণ করেন এবং রাত্রের আলোচনার পর পাঞ্জাবের নামটি ইনক্লুড করা হয়। গান্ধীজি ঘোষণা করে দেন যে আমার সঙ্গ কেউ দিক বা না দিক, আমি কিন্তু এই আলী ব্রাদার্সকে সঙ্গে নিয়ে গোটা ভারতবর্ষ ভ্রমণে বেরোব। গান্ধীজির গোটা ভারত ভ্রমণের মধ্যে মোপলার হত্যাকাণ্ড একটা চূড়ান্ত জেনোসাইড, জীবন্ত হিন্দুদের গা থেকে ছাল ছাড়িয়ে নেওয়া, মানুষকে জীবন্ত পুড়িয়ে মারা, এই ঘটনার পরেও গান্ধীজি তাকে নিন্দা করেছিলেন তার ভাষার মতো করে। সে বক্তব্যে আমি যাচ্ছি না, কিন্তু ফিরে আসার পরে জিন্নার ওই আলী ব্রাদার্স বললেন গান্ধীজি হলেন মানে সবচেয়ে পতিত মুসলমানদের থেকেও পতিত একজন ব্যক্তিত্ব। আর সেদিন থেকে শুরু হয়েছিল ভারতবর্ষের রাজনীতিতে বিভাজন, সাম্প্রদায়িক তোষামোদের রাজনীতি। জিন্নার চিঠি লিখেছিলেন পণ্ডিত নেহরুকে যে মিস্টার নেহরু, ইউ টেল মোহনদাস করমচাঁদ what he is doing. He is mixing religion with politics. যে জিন্না কোনোদিন মুসলিম লীগের সদস্যতা গ্রহণ করতে চাননি, যে জিন্নার বন্দে মাতরম নিয়ে প্রথম প্রতিক্রিয়া ছিল এ বন্দে মাতরম হ্যায় ক্যা, যে জিন্না মুসলিম লীগের সদস্যদের অশিক্ষিত, মূর্খ, ধর্মান্ধ বলতেন, সেই জিন্না পরবর্তীকালে 1937 সালের 19 অক্টোবর ঘোষণা করে দিলেন যেখানে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশিত হবে সেই কোনো মঞ্চে মুসলিম লীগের কেউ অংশগ্রহণ করবে না। আজকে কংগ্রেস বলতে চাইছে বন্দে মাতরমের বিভাজনের জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস সহমত ছিলেন, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু 20 অক্টোবর 1937 সালে কার্সিয়াং থেকে রমানন্দ চট্টোপাধ্যায়কে চিঠি লিখে বলেন আমি কর্মসমিতিতে একমাত্র বাঙালি, আমার জানা নেই ভবিষ্যতে কি আছে, আপনি একটু কবিগুরুকে বলুন গান্ধীজিকে বোঝাতে। আমি পৌঁছচ্ছি উডবান পার্কে আমার বাড়িতে, পণ্ডিতজি এবং নেহরুজি 24 তারিখে আসছে।
It speaks itself that Netaji Subhash Chandra Bose is against this dissection of Bande Mataram. আজকে সেটা কংগ্রেস নতুন ভাবে উপস্থাপিত করছে। 1937 সালে 26 এবং 27 অক্টোবর কলকাতায় সভা। বন্দে মাতরমের ভাগ্য নিয়ন্ত্রিত হবে। 25 তারিখে নেহরুজি চিঠি লিখছেন মোহাম্মদ আলী জিন্নাকে যে আমরা এমন কোন সঙ্গীতকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি না যেটা নির্দিষ্ট একটি আদর্শ, একটি মতবাদকে বহন করছে। কিন্তু বন্দে মাতরম কি? ঋষি বঙ্কিমচন্দ্র বলে গেছেন যে বন্দে মাতরম ইজ নট অনলি এ মন্ত্র, ইট ইজ এ রিলিজিয়ন অফ প্যাট্রিয়টিজম। বন্দে মাতরমের সম্পর্কে বিপিন চন্দ্র পাল তাকে সমর্থন করেছেন। বন্দে মাতরমকে নিয়ে লোকমান্য তিলক বন্দে মাতরমকে নিয়ে তিনি কোর্টের মধ্যে দাঁড়িয়ে পূর্ণাঙ্গ বন্দে মাতরম শুনেছেন। কিন্তু দিনের পর দিন কংগ্রেস এই বন্দে মাতরমের প্রতি অবজ্ঞা করেছে, বন্দে মাতরমকে খণ্ডিত করেছে। যদি বন্দে মাতরমকে এখানে টুকরো করে দেওয়া না হতো, ভারতবর্ষ ভাগ হতে পারত না। ভারতবর্ষকে ভাগ করা সম্ভব ছিল না। সেদিনের 30 কোটিও যদি মুসলমান থাকেন, তারা এই বিশাল দেশে এমন কোন আধিপত্য বিস্তার করতে পারত না যাতে ভারতবর্ষকে ভেঙে টুকরো করে দেওয়া যায়। আমরা তো গান গাইছি, পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। বঙ্গের অর্ধেকটা নেই, পাঞ্জাবের অর্ধেকটা নেই, সিন্ধুর গোটাটাই নেই। আমরা সেই গান কিন্তু আজ পর্যন্ত গেয়ে চলেছি। দুর্ভাগ্যের বিষয় এটাই, এই গানকেও কালিমা লিপ্ত করে দিয়ে গেছে কংগ্রেস। কংগ্রেস রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন যে একটা গান লিখুন, পঞ্চম জর্জ দেশে আসছেন, তাকে স্তুতি করে একটা গান লিখতে হবে। রবীন্দ্রনাথের আবেগ আহত হয়েছিল, বিস্মিত হয়েছিলেন রবীন্দ্রনাথ, হতাশ হয়েছিলেন রবীন্দ্রনাথ, ক্ষুব্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথ, বিরক্ত হয়েছিলেন রবীন্দ্রনাথ। এবং রবীন্দ্রনাথ তার এই বক্তব্যকে 1937 সাল এবং 1939 সালে পূর্বাশা এবং বিচিত্রা দুটো পত্রিকায় তার অবস্থানকে স্পষ্ট করে দিয়েছিলেন। আশুতোষ চৌধুরী ব্যারিস্টার কংগ্রেসের নেতা অনুরোধ করেছিলেন পঞ্চম জর্জের স্তুতি করতে, কিন্তু রবীন্দ্রনাথেরই কংগ্রেসেরই নেতা, পাঞ্জাবের নেতা ব্রাহ্মজ দত্ত চৌধুরী তিনি একটি গান লিখেছিলেন। গানটির নাম হলো বাদশাহ হামারা। সকালবেলা দীনেন্দ্রনাথের অর্কেস্ট্রায় সমবেত হয়ে বাজলো জনগণ মন অধি, সন্ধ্যাবেলায় চলল বাদশাহ হামারা। পরের দিন স্টেটসম্যান, দ্য ইংলিশম্যান পত্রিকায় বেরোলো যে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি লিখেছেন পঞ্চম জর্জের স্তুতি করে। কংগ্রেস কোনো প্রতিবাদ করলো না, রবীন্দ্রনাথ কোনো প্রতিবাদের প্রয়োজনীয়তা মনে করেননি, কারণ তিনি এতটাই বিরক্ত হয়েছিলেন। কিন্তু এটা একটা মিথ হয়ে থেকে গেল পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের মধ্যে। আমাদেরও দলের অনেক লোক এই নিয়ে বিবৃতি দিচ্ছেন, কিন্তু আজকে সত্য এটাই, আজকে বন্দে মাতরমকে এই বাংলার মাটিতে খণ্ডিত করা হয়েছে। এই বাংলার মাটিতে খণ্ডিত না হলে দেশভাগ হতো না। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কংগ্রেস থেকে বিতাড়িত না করা হতো, তাহলে উনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি বলতে পারতেন, উই ডু নট বিলিভ ইন টু নেশন, উই বিলিভ ইন ওয়ান নেশন, ইন্ডিয়া ক্যান নট বি অ্যান্ড উইল নট বি ডিভাইডেড।